আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে বাংলায় যারা কথা বলতে পারি, বাংলা ভাষাভাষী যারা লোক আছেন, যারা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই ভিডিওতে সায়াটিকা নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা যদি শোনেন, সায়াটিকা কি, কিভাবে হচ্ছে, কোন কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে আমরা সায়াটিকা রোগ হয়েছে সেটা আ ফাইন্ড আউট করার জন্য চিন্তাভাবনা করছি, কোন ধরনের পরীক্ষাগুলো দরকার এবং আমাদের হোমিওপ্যাথিতে কি ঔষুধ আছে বা প্রয়োজন হয়, কিভাবে কতদিনে সারে, সে বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। শেষ পর্যন্ত যদি শোনেন, আশা করি সচেতন হবেন এবং উপকৃত হবেন। সায়াটিকা যদি এক কথায় বলি তাহলে সায়াটিকা একটি সাইটিক নার্ভ ডিজিজ। কেমন? আমাদের যে পেছন দিক দিয়ে একটা নার্ভ নেমে গেছে, একদম আমাদের যে মলদ্বার আছে তার ঠিক উপর পর্যন্ত, কক্সিস পর্যন্ত, তার একটু উপরে আরকি। লাম্বার এবং স্যাক্রামের ওই জায়গাতে যেয়েই নিচের দিকে আবার চলে গেছে, মানে ডালপালা বের হয়েছে। এই যে নার্ভটা আমাদের যে ভার্টিব্রার মাঝখান দিয়ে নিচের দিকে নেমে গেছে, যেটাকে আমরা স্পাইনাল কর্ডও বলি বা বাংলায় স্নায়ুরজ্জু বলি। এই কর্ডের যে কোনো গন্ডগোল, বিশেষ করে কোমর কেন্দ্রিক, বিশেষ করে নিচের দিকের যে কোনো কমপ্লেন, আমরা তাকে সায়াটিকা, পিএলআইডি এগুলো বলেই আখ্যায়িত করি। সাধারণত আমাদের মেরুদণ্ডের ৩, ৪, ৫ এবং স্যাক্রালের 1 যে ভার্টিব্রা, এইখানেই এই গন্ডগোলের উৎপত্তি হয়ে থাকে। কখনো, কখনো এইখান থেকে শুরু হয়ে আমাদের যে থাই আছে, থাইয়ের সাইড অ্যান্ড ব্যাক হয়ে, হাঁটু হয়ে পায়ের তলা অবধি এর কমপ্লেন ছড়িয়ে যেতে পারে। কখনো এটা উপর থেকে নিচের দিকে যেতে পারে, কখনো নিচ থেকে ওপরের দিকেও আসতে পারে। এত মারাত্মক অবস্থা হয় রুগীদের মধ্যে, আঙ্গুল দ্বারা স্পর্শ করা, টাচ করা এটাও রুগীর জন্য অসহ্যনীয় একটা বিষয় হয়ে দাঁড়ায়। যখন কোনো কারণে এই নার্ভ যেখানে থাকে ওখান থেকে বের হয়ে আসে, চাপা খায়, আঘাত পায় আঘাত পায় এবং যেই দিক দিয়ে বিস্তার ঘটেছে ওই অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় বা ইরিটেড হয়, তখনই আমরা সায়াটিকা বলে এটাকে ডায়াগনোসিস করে থাকি। কারণ কি? দেখেন, এই সায়াটিকার পেছনে অনেক কারণ আমরা দেখতে পাই বইয়ের বাইরে, প্র্যাকটিক্যালি। তবে আমি যে কথাগুলো বলছি, এই সায়াটিকার রুগী আমি দেখে যে পয়েন্টগুলো প্রত্যেকটা রুগীর মধ্যেই কম বেশি পেয়েছি, যেই সিম্পটমস গুলোর হার সবথেকে বেশি পেয়েছি রুগীদের মধ্যে, আমি এইরকম ৬টা উল্লেখযোগ্য সিম্পটমস আপনাদেরকে বলতেছি। নাম্বার 1, এখন হরহামেশাই যেটা দেখা যাচ্ছে, এমআরআই যদি লাম্বার স্যাক্রালের আমরা এমআরআই করতে দেই বা পুরো ভার্টিব্রাটায় যদি স্ক্যান করতে দেই, তাহলে ডিস্ক বালজিং বলে একটা কমেন্টস আসতেছে, একটা পাচ্ছি। লাম্বার হার্নিয়েটেড, ব্লু ডিস্ক হার্নিয়েটেড আমরা পাচ্ছি। পিঞ্চড নার্ভ ইত্যাদি বিভিন্ন নামে কমেন্টস আসতেছে। যারা টেকনিশিয়ান, যারা সেটা দেখতেছে ডাক্তারবাবুরা, তারা এটা লিখতেছে এবং ম্যাক্সিমাম রুগীর মধ্যে L3, 4, 5 এর মধ্যে থাকতেছে। আচ্ছা, কারো আবার উইথ এর সঙ্গে, এই কারণের মধ্যে এর সঙ্গে স্যাক্রালাইজেশন অন সাইড অর বোথ সাইড দুটোই পাচ্ছি। ফলে রুগীর স্বাভাবিক জীবনযাত্রা এমন ব্যাহত হচ্ছে, সেটা যার এই রোগটা হয়েছে
যে আক্রান্ত সেই বুঝতেছে। নাম্বার ২, বয়সজনিত কারণে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হচ্ছে। এটা এক্স-রে, এমআরআই এর মধ্যে লিখা আসতেছে। এটাকে আর ভেঙে ব্যাখ্যা করার দরকার নাই। যারা ডাক্তাররা আছেন, শুনছেন, তারা তো বুঝতেছেনই। স্বাভাবিক মানুষ যেহেতু আপনাদেরকে আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা আপনাদেরকে এক্স-রে করতে দিই, এমআরআই করতে দিই, আপনারা যারা পড়াশোনা জানেন নিচের দিকে দেখবেন লিখা থাকবে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। ওইটা নিয়ে একটা ডাক্তারবাবুর কাছে যদি গিয়ে আপনি বলেন এটা আমাকে ভেঙে চুরে বিশ্লেষণ করে দেন, ব্যাখ্যা করে দেন, সহজ বাংলা ভাষায় বুঝিয়ে দেন, তখন সে বুঝিয়ে দেবে। আমি এখানে ওইভাবে বুঝিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আরেকটা হলো ইসমিক স্পন্ডাইলোলিস্থেসিস একটা হচ্ছে, সেই সঙ্গে আমরা ভার্টিব্রার ক্ষয় দেখতে পাচ্ছি, ডিস্কগুলোর ক্ষয় দেখতে পাচ্ছি, ফ্র্যাকচার পাচ্ছি অনেক সময়, আগে কোথাও গিয়ে পড়ে আছাড় খেয়েছে সেখান থেকে হচ্ছে, এবং ডিসলোকেটেড হচ্ছে ভার্টিব্রাগুলো তার নির্দিষ্ট জায়গা থেকে ডানে বামে ইমন এরম বাঁকা সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যে বিষয়টা কমন পাচ্ছি সেটা হলো লাম্বার স্পাইনাল স্টেনোসিস, আমরা এটাও পাচ্ছি। সাধারণত আমাদের যে স্পাইনাল ক্যানেল আছে সেখানের যে বডিটা, ওইখান থেকে হাড় বৃদ্ধি হয়ে যে আমাদের সরু নালীগুলো থাকে ওগুলো চাপা খেয়ে যাচ্ছে, তখন আমরা লাম্বার স্পাইন স্টেনোসিস বলছি, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বাড়তে থাকে, হতে থাকে, তাই সচেতনতা প্রয়োজন। এরপরে পাচ্ছি হলো পিফর্মিস সিনড্রোম, পিফর্ম সিনড্রোম পাচ্ছি, মাংসপেশিতে ব্যথা। এইখান থেকেও সাইটিক নার্ভ, এই দুই পাশের মাংসপেশিটা মোটা হয়ে গেছে, চাপ খায়, ইরিটেশন তৈরি হয়, ব্যথা তৈরি হয়, নাম দিয়ে দিচ্ছি সায়াটিকা আর পিএলআইটি। এরপরে আমি কিছুক্ষণ আগে বলছিলাম অন সাইড স্যাক্রালাইজেশন অর বোথ সাইড স্যাক্রালাইজেশন। তো স্যাক্রোইলিয়াক জয়েন্টটা যখন ডিসফাংশন হচ্ছে, আমাদের যে হাড্ডির যে জয়েন্টগুলো বা সুন্দর বাংলা বললে অস্থির যে সন্ধিগুলো, সংযুক্ত স্থান, তার কার্যক্রম, তার কাজ যখন ব্যাহত হয়, তখন নার্ভের ওপর একটা প্রেসার পড়ে, চাপ পড়ে, সে কারণেও হচ্ছে। এর বাইরেও গর্ভবতী মায়েদের এই জিনিস হতে পারে, গর্ভধারণের কারণে এপিডুরাল ফাইব্রোসিস হতে পারে, সেই কারণে হতে পারে, স্কয়ার টিস্যু মাসেল স্ট্রেইন হতে পারে, সেই দিক থেকেও এই সায়াটিকা আসতে পারে, স্পাইনাল কর্ডের যে কোনো টিউমার, সেখান থেকেও এইটা হতে পারে। এখন কথা হলো এছাড়াও ভার্টিব্রাল ফ্র্যাকচার, ফাটল, কিছুদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছি অ্যানকাইলোজিং স্পন্ডেলাইসিস ইত্যাদি ইনফেকশন, ভার্টিব্রাল ইনফেকশন, সেগুলো কারণেও এই সায়াটিকা আসতে পারে। এগুলো হলো কারণ। কজেশন, আপনি লিফটিং এর কাজ যদি করেন, এর বাইরেও যেগুলো পায়, লিফটিং ভারী কাজ নিচ থেকে তুলে মাথায় উঠাইতে হয়, নিয়ে গিয়ে ছুঁড়ে মারতে হয়, এরকমও যদি হয়, সেখান থেকেও এই রোগ হতে পারে। আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কাজ করেন, দীর্ঘ সময়, আমি পেয়েছি, বিশেষ করে এই সমস্যাটা প্রবাসে যারা থাকে, এরকম অনেক রোগীর মধ্যে আমি দেখেছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ওর হাড্ডি ক্ষয় হয়ে ব্লু ডিস্ক ওখান থেকে হারিয়ে গেছে। এগুলার কোনো সমাধান নেই, ওষুধ খেয়ে যেতে হবে, আমৃত্যু। বাবা রাগ করবেন না, আমি যা বলি স্পষ্ট কথা বলি। ওই আমু এগুলা আমার কিন্তু একেবারে পছন্দ। আর রোগ আপনার, দায়িত্ব আপনার, সচেতন থাকতে হবে আপনাকে। আমি এই বিষয়ে একটু পড়াশোনা করেছি, জানি, ওষুধ লিখতে পারি, সঠিক সাজেশন দিতে পারি, এর বাইরে আমার করার কিচ্ছু নেই। আপনি আমাকে যদি 7 বারও গালি দেন, উপরে আল্লাহ আছে, গালিটা ঘুরে হয়তো আপনার দিকেই যাবে।
সচেতন হইতে হবে। আপনার রোগ হয়েছে বলে আপনাকে বলব না আপনি ভেঙে পড়বেন তা না। আপনার হয়েছে, ঠিক আছে। আপনার ছেলের যেন না হয়, আপনার মেয়ের যেন না হয়, আপনার এলাকার যেন আর কারো না হয়। আপনি ওদেরকে সচেতন থাকতে বলবেন যে, "জানিস এভাবে দীর্ঘ সময় কাজ করার কারণে আমার এমনটা হয়েছিল রে, তোরা এমনটা করিস না।" আমি লক্ষণের মধ্যে এই বিষয়ে আরো অনেক কথা বলবো। আশা করি শুনতেই থাকবেন। আচ্ছা, এরপরে হচ্ছে লক্ষণের মধ্যে যে লক্ষণগুলো রুগী নিয়ে আসে, মেক্সিমাম রুগী আসে কোমর থেকে নিচের দিকের একদিকের ব্যথা নিয়ে। সেটা ডানে হতে পারে, সেটা বামে হতে পারে। পুরুষদের ক্ষেত্রে আমি সবসময় লক্ষ্য করেছি ডান দিকে ব্যথা নিয়ে আসে। ডান দিকে। মেয়েদের ক্ষেত্রে দেখেছি বাম দিকে ব্যথা নিয়ে আসে। আমাদের হোমিওপ্যাথিতে এই যে সাইড ওয়াইজ ডিজিজ, সে হোক সায়াটিকা, হোক পিএলআইডি, হোক যা খুশি হোক, সমস্যা নেই। আমরা রোগের নাম ধরে চিকিৎসা করি না। কিন্তু আমাদেরকে ওটা দেখতে হয় বোঝার জন্য। সাইড ওয়াইজ এগুলাকে আমাদের হোমিওপ্যাথির ভাষায় সাইড মডালিটি বলি, ওই অ্যালোপ্যাথি ভাষাতেও বলে সাইড মডালিটি। আমি স্পষ্ট ভাষায় বলছি, সায়াটিকার পেছনের কারণ কি? কারণ কি? স্পষ্ট লক্ষণ কি? এটা আপনি অ্যালোপ্যাথি চাই হোমিওপ্যাথি ডাক্তারকে যদি ক্লিয়ার করতে না পারেন, আপনাকে আমৃত্যু ওই ব্যথার স্টেরয়েড ঔষধ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর যদি ২ জায়গাতে গিয়ে কারণটা বলতে পারেন, কারণ এবং ডাক্তার ঔষধের সঙ্গে যে পথ্যগুলো, যে নিয়মকানুনগুলো আপনাকে বলে দিবে, সেগুলো যদি মানতে পারেন, বাবা আমি আমার হোমিওপ্যাথি ক্যারিয়ারেই বহু সায়াটিকা রোগী ভালো করেছি। বহু সায়াটিকা রোগী ভালো করেছি। বহু। ২ মাস ৩ মাস ওষুধ খেয়েই বাস ভালো হয়ে গেছে। আচ্ছা। এরপরে তাহলে এক সাইড কেউ বা বাম সাইড। ছেলেরা ডান সাইডে বেশি পেয়েছি, মেয়েদের বাম সাইডে বেশি পেয়েছি। কোমর থেকে পায়ের তলা অব্দি ইভেন পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়ায় যেতে পারে। থাই এর মধ্যে ব্যথা যন্ত্রণা অনুভব করে। অনেক ক্ষেত্রে কোমরে কোনো ব্যথা থাকবে না। কিন্তু আপনার যে উরু আছে সেইখানের নিচের দিক থেকে হাঁটুর পেছনের যে মাংসপিণ্ড আছে, যেটাকে কাফ মাসল বলি আমরা, মোটা এরকম ফোলা মাংস, সেগুলো ব্যথা আছে কিন্তু কোমরে কিছু নেই। এখন অনেকে বলতে পারেন, কোমরে সমস্যা নেই তাই তো এটা সায়াটিকা হতে পারে না। আপনি এক্স-রে করলেই ধরা পড়বে। আপনি এমআরআই করে নিয়ে আসলেই স্পষ্ট একদম চালচালায়া দেখায় দেব যে, এই যে দেখেন এইখান থেকেই সমস্যাটা হচ্ছে। ব্যথা অনেক ধরনের হয় সায়াটিকার। সাধারণত স্টিচিং পেন, সুই ফুটানো ব্যথা, স্টিংগিং পেন, লাইটেনিং পেন, বিদ্যুৎ চমকানোর মতো চমকায় এমন করে উঠে রুগী নাম হয়ে যায়, অবশ হয়ে যায়, ল্যামনেস হয়ে যায়। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। ব্যথার লক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে। তবে ম্যাক্সিমাম রোগীর মধ্যে লাইটেনিং পেন এবং স্টিচিং পেনটা আমরা বেশি পেয়ে থাকি এবং হয়ও। যেই শুয়ে পড়েছে রোগী, ওর সব কষ্ট ভালো হয়ে গেছে। যেই শুয়ে পড়েছে, ভালো হয়ে গেছে। দীর্ঘ সময় একটা জায়গায় বসেছিল, হাঁটা শুরু করেছে, ব্যথা ভালো হয়ে গেছে। আমি সুস্থ। আমি সুস্থ। কিন্তু যখনই একটা জায়গায় দাঁড়িয়ে আছে, স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে এভাবে, ব্যথা বেড়ে যাচ্ছে। স্ট্যাচুর মতো বসে আছে, ব্যথা বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে এবং দীর্ঘ সময় চেপে বসে থাকলে, এই দীর্ঘ সময় চেপে বসে থাকার কারণেও কোমরের হাড় ক্ষয় হতে পারে, সায়াটিকা, পিএলআইডি হতে পারে। ফলে তার ব্যথা হতে পারে। মুভমেন্ট, আরাম। শুয়ে থাকলে আরাম। কিছু, কিছু রোগীর ক্ষেত্রে পেয়েছি শুলেও কষ্ট বাড়ে। শুলেও কষ্ট বাড়ে। মাটিতে বসে কাজ করেছে, উঠে যে দৌড় দেবে, কেউ ডাকছে ধড়পড় করে যে দৌড় দেবে, সায়াটিকা রোগী কোনোদিন পারবে না। পিপীলিকার মতো, কচ্ছপের মতো আস্তে, 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 আস্তে হেঁটে তারপরে ওর ফোর্স বাড়বে। তারপরে ওর ফোর্স বাড়বে। কিছু, কিছু রোগীর মধ্যে পেয়েছি ঝিনঝিনি পেন, স্ট্রিঞ্জিং পেইন, ঝিনঝিন, ঝিনঝিন করে অবশ হয়ে যায় এবং অত্যন্ত
বোথ এক্সট্রিমিটিস খুব খুব অবশ বোধ করে, দুর্বল বোধ করে। রোগী এপাশ থেকে ওপাশ ফিরবে, একটু সামনে ঝুঁকে কাজ করবে, একটু ভারী কিছু চলবে, এমন ব্যথা বাড়ে, এমন ব্যথা বাড়ে, রোগীকে বাড়িতে থোয়া মুশকিল, হসপিটালে নিয়ে যেতে হয়। ওই রোলাক, ওই টাইপের ইনজেকশন দেওয়ার পরে রোগী ভালো, চলো এখন বাড়ি যাবো। আরে তুই যে বাড়িতে মরে যাচ্ছিলি, তোকে হসপিটালে ভর্তি করলাম, তো 2 দিন থাক। না থাকবো না, ভালো হয়ে গেছি, চলো। এইরকম ব্যথা হয়, ফলে রোগীকে হসপিটালাইজড পর্যন্ত করতে হয়। অনেক সময় এই সাইটিকা থেকে রোগীর লোয়ার এক্সট্রিমিটিস বোথ সাইড অর অন সাইড প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও কাশি দিলে, হাঁচি দিলে রোগীর ব্যথা বেড়ে যেতে পারে। আমি অনুরোধ করব, যারা এই রোগে ভুগতেছেন, আল্লাহর রস্তে নরমের গদি, জান্নাতি গদি বলি আমি এগুলাকে, ছেড়ে দেন। নরমের গদি বা জান্নাতি গদি ছেড়ে দেন। ওটা জান্নাতে মরার পরে গিয়ে থাকবেন। যদি আমল ভালো করে থাকেন, খটখটা জায়গায়, শক্ত জায়গায় একটা চাদর ফেলে আপনি শুয়ে থাকেন বিনা বালিশে। সবার জন্য যে বালিশ লাগবে না এমনটা না। কার জন্য লাগবে, কার জন্য লাগবে না, কাকে কিভাবে শুইতে হবে, এগুলো ডাক্তার বলে দেবে। ডাক্তার বলে দিবে। সামনে ঝুঁকে আল্লাহর রস্তে কাজ করা বাদ দিয়ে দেন। কাজ করা বাদ দিয়ে দেন। কোনো ভারী জিনিস না তোলার জন্য, চাড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এক নাগারে দীর্ঘ সময় বসে থাকতে হয়, কাজ করতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, এমন চাকরি যত বেতনেরই হোক না কেন, টাকার থেকে নিজের শরীরের দামটা কিন্তু অনেক বেশি। আল্লাহর রস্তে ছেড়ে দেন। তা না হলে বলতে হবে কি জানেন, অমুক ডাক্তারের কাছে ওষুধ খেয়েছিলাম, একটু আরাম পেয়েছি, শুনলাম আপনার কাছে ভালো চিকিৎসা আছে, তাই আপনার কাছে এসছি। আমার কাছেও এসে লাভ নেই যদি ও জিনিস না ছাড়ে। ওষুধ ওষুধের মতো কাজ করবে, কিন্তু আপনি তো ক্ষয় করছেন প্রতিদিন। সেটা কি আপনাকে লক্ষ্য করতে হবে না? যাদের এই ধরনের রোগ আছে, আমার অনুরোধ, একটানা 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 72 ঘন্টা, 24 ঘন্টা এগুলা জার্নি করা বাদ দেন। রিকশায়, মোটরসাইকেলে, সাইকেলে চড়া বাদ দিতে হবে। ঝাঁকি লাগতে পারে। আর যদি একান্তই চড়তে হয়, না পারেন, সেক্ষেত্রে অবশ্যই মানসম্মত ম্যাগনেটিক বেল্টগুলো ইউজ করে চলার চেষ্টা করবেন। ইউজ করে চলার চেষ্টা করবেন, ভালো থাকবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কিছু ব্যায়াম দিয়ে থাকি। সেই ব্যায়ামগুলো ঔষধ যতটা গুরুত্ব দিয়ে না খাবেন, তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে ব্যায়ামগুলা করবেন। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা সারিয়ে ফেলবেন। যারা যারা আ ওজন বাড়তি যাদের, প্রতিদিন 1 পোয়া, 2 পোয়া, হাফ কেজি, 1 কেজি করে ওজন বাড়ে, মানে কথার কথা বলছি আরকি, আল্লাহর হস্তে ওজনগুলো কমানোর ব্যবস্থা করবেন। একসঙ্গে বেশি সময় ধরে হাঁটবেন না। 10 তালা, 5 তালা, 4 তালায় যারা ভাড়া থাকেন বা যাদের বাড়ি এইরকম উপরে বসবাস করেন, আল্লাহর হস্তে নিচের ফ্লোর আপনার জন্য। আন্ডারগ্রাউন্ডের নিচেও সিঁড়ি দিয়ে নামতে হয়, আবার উপরে উঠতে হয়। তাই আপনার ফার্স্ট ফ্লোরটাই আপনার জন্য। লিফট থাকলে 2 তালা হয় ফার্স্ট ফ্লোর, নো, একদম নিচেরটা গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলা হয়। আন্ডারগ্রাউন্ড না, আবার সেই ফ্লোরটা আপনার জন্য। এরপরে ঠান্ডা এবং গরম সেক। আমাদের হোমিওপ্যাথিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো ঠান্ডায় কমে, কারো গরমে কমে, আবার কারো ঠান্ডা গরম দুটো দিলেই কমে। ঔষধের পাশাপাশি এই সেকটা আপনি দিতে পারেন। ভিটামিন B12 এর যদি ঘাটতি থাকে, সেই পরীক্ষা নিরীক্ষা আমাদেরকে অনেক সময় করতে দিতে হয়। ক্যালসিয়ামের যদি সমস্যা থাকে, ভিটামিন ডি এর যদি অভাব থাকে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদেরকে দিতে হয়, দেখতে হয়। কারণ একজন সুস্থ মানুষের সাফিসিয়েন্টলি 30 নরমালি ভিটামিন ডি শরীরে থাকতে হয়। আমি অনেক রোগীর 4 করে 6 পেয়েছি, 7 পেয়েছি, 8 পেয়েছি, 30 তো অনেক দূরের গল্প। এইজন্য ওগুলোও আমাদেরকে দেখতে হয়। ভিটামিন B12 এর ঘাটতি থাকলে ভিটামিন B12 এর ঘাটতিটা অবশ্যই মানসম্মত ঔষধ খেয়ে পূরণ করতে হবে।
পরীক্ষা-নিরীক্ষা করার পেছনে এগুলোই বড় কারণ যে কিসের অভাব, সেই অভাবটা যেন আমরা খুঁজে পেতে পারি। আচ্ছা, এখন এই সায়াটিকা যখন চূড়ান্ত অবস্থায় চলে যায়, ওষুধ খেয়ে কাজ হচ্ছে না। আপনি একজন ডাক্তারের কাছে একটানা ৩ মাস ওষুধ খাইছেন, মানে ১৯ এর থেকে ২০ ও হয় নাই। ১৯ এ মানে ২০ থেকে ১৯ ও হয় নাই। ২০ এ ২০ ই আছে। এটা ডাক্তারের দোষ না। আপনার রোগের দোষ। মানে ও আর ওষুধে কথা শুনবে না। এখন আপনাকে একজন ভালো সার্জনের আন্ডারে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে, কারণ একজন মেডিসিন ডাক্তার কখনোই একজন সার্জনের পরামর্শ আপনাকে দিতে পারবে না। শুধু মেডিসিন ডাক্তার, সে হোমিওপ্যাথি হোক আর অ্যালোপ্যাথি হোক, সে বলে দিতে পারে রেফার্ড বাই অমুক। তবে হ্যাঁ, এই সার্জনগুলোকে অবশ্যই অভিজ্ঞ হইতে হবে এবং এই দালালের চক্রে না পড়ে ভালো মানের একজন সার্জন খুঁজে তার কাছে গিয়ে এই বিষয়ে আলোচনা করে, যদি কোনো ধরনের অস্ত্রোপচার করতে হয়, সার্জারি প্রয়োজন হয়, সেগুলো আপনি করতে পারেন। তবে এই সিচুয়েশনটায় আপনার পায়ের তলা অবশ হয়ে যাবে, শক্তি কমে যাবে। আপনি দাঁড়াতে গিয়ে ধপ করে পড়ে গেছেন, বুঝতেই পারবেন না। তীব্র ব্যথা, স্টেরয়েড খেয়েও এই ব্যথা যাচ্ছে না, যাবে না। আপনার ব্যথাতে প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে, আপনি তাও বুঝতেছেন না। এইরকম পর্যায়ে গিয়ে সার্জারি করতে হয়। ফার্স্ট, সেকেন্ড স্টেজের গুলো সচেতনতার সঙ্গে যদি ঔষধ খান, আমি বলছি দিব্যি ভালো হয়, দিব্যি ভালো হয়। আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী ওষুধ। নামি দামি অনেক ঔষধ আছে সিমটমস অনুযায়ী, তার মধ্যেও কলোসিন্থ, বেলাডোনা, প্যাঙ্কফস, আর্নিকা মন্টেনা, প্রাস্টক্স, রুটা, ব্রায়োনিয়া, এই ওষুধগুলো হর হামেশাই আমরা ব্যবহার করে থাকি। এই ওষুধগুলো কি সবগুলো একসাথে খেতে হবে? না। আপনি মানুষ হিসাবে আপনার রোগ একই হতে পারে। কমন সব সায়াটিকা, সব পিএলআইডি এসছে। কিন্তু আপনি মানুষ আলাদা, কেউ কারো মতো না, একসাথে হয় না, একই রকম হয় না। দেখতে একই রকম হতে পারে, কিন্তু স্বভাব, আচার ব্যবহার কখনো একরকম হতে পারে না। হোমিওপ্যাথি কত ডাক্তারই তো আছে, কিন্তু আমি একটু জোগাড় টাইপের ডাক্তার। আমি বইপত্র ঘেঁটে পড়াশোনা করে রুগী দেখছি সত্য, কিন্তু যে আলোচনাগুলো করছি ওগুলা রুগীর মুখের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার ভালো লাগে। আরেক ডাক্তার গিয়ে দেখেন বই খুলে আলোচনা করছে, সে তারও আলোচনা মানুষ শুনছে। এইরকম একেকজন একেক ধরনের হতে পারে। ঠিক হোমিওপ্যাথি ঔষধেরও এইরকম ধরন আলাদা, লক্ষণ আলাদা, মডালিটি আলাদা, সেনসেশন আলাদা। সেই আলাদাগুলো একমাত্র হোমিওপ্যাথি ডাক্তারই জানে। তাই এই যে অনলাইন দেখে মিস্টার গুগল, ডাক্তার গুগল বলি এখন, এগুলা ঘেঁটে ওষুধ খেয়ে জীবনে ক্যান্সার নামক মহামারী টেনে নিয়ে আসবেন না। টেনে নিয়ে আসবেন না। আপনার সমস্যা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে, দেশের ভেতরে ও তো আর বাইরে নেই। আর যদি পাসপোর্ট ভিসা করে বাইরে আপনারা চিকিৎসা নিতে পারেন, তাহলে দেশের এবার মাথা থেকে ও মাথা কেন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনারা আসতে পারবেন না? ওষুধ খান। আমাদের দেশে অসংখ্য ভালো মানের অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডাক্তার আছে, কিন্তু আপনারা দালাল চক্রের কারণে চোখ ধাঁধানো অ্যাড এবং চোখ ধাঁধানো চেম্বারের পালটে পড়ে তাদের কাছে আপনারা পৌঁছাইতে পারতেছেন না। আমি স্পষ্ট ভাষায় বলছি। তাই নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়ে তাদের কাছে যান, ওষুধ খান। ইনশাআল্লাহ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্টেজে হলেও ১ বছর ১.৫ বছর ওষুধ খেতে হলেও আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন এই সায়াটিকা থেকে। আশা করি আমার এই ভিডিও, আমার এই আলোচনা আপনাদেরকে ইন্সপায়ার করলো, আপনাদেরকে সচেতন করলো। হোমিওপ্যাথি রোগ চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে আ সচেতন করা হলো। আমি করলাম, আপনারা হলেন। যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই সচেতনতার জন্য শেয়ার করতে হবে। কারণ আমি অসুস্থ, আরেকজনও হোক, এটা চাওয়া যাবে না। আমি অসুস্থ হয়েছি, আরেকজন যেন না হয়। আমার দেশের মানুষগুলো যেন সুস্থ থাকতে পারে। ওয়ার্ল্ডে যেন নাম আসে যে বাংলার মানুষগুলো বেশি অসুস্থ হয় না। ওরা পরিশ্রমী, ওরা মেধাবী, ওরা যখন পরিশ্রমের কাজ পরিশ্রম করে, যখন রেস্টের কাজ রেস্ট করে।
ওই দেশে রোগ প্রতিরোধের ক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা বেশি, ফলে অসুস্থতার হার কম। কখন হবে? যখন সচেতনতা তৈরি হবে তখন। আমি প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বলেও শেষ করছি, সচেতনতাই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার বড় উপায়। তা না হলে ঘরে, ঘরে আজ যে রোগের অবস্থা, ঔষধ কাজ করছে না, হচ্ছে না। ফলে আপনারা ডাক্তারদের দুর্নাম করছেন। উহু, ডাক্তাররাও দায়ী না। আপনারা নিজেরাই দায়ী। নিজেরাই দায়ী। আশা করি ভালো লাগলো। নেক্সট ভিডিওতে কথা হবে, আলোচনা হবে। আল্লাহ হাফেজ।